আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম বন্ধুরা। সম্মানিত আশা করি সকলেই দর্শক ভালো শ্রোতা আছেন। বন্ধুরা। আজকে আজকে বাইক আমরা নিয়ে ঘুরতে বেশ ঘুরতে আমি চলে আসলাম খুবই চমৎকার নারায়ণগঞ্জের একটি জিন্দা জায়গায়। পার্কে। এটা একটা বিনোদন পার্ক, অবকাশ যাপন কেন্দ্র বলা যায়। আয়তনে প্রায় ১০০ বিঘা, অর্থাৎ ৩৩ একর। আহ অনেকবার শুনেছি এই পার্ক সম্বন্ধে, শুনেছিলাম যে একটা প্রকৃতির ছোঁয়া পাওয়া যায় ঢাকার অদূরেই। তো আর লোভ সামলাতে পারিনি, ঘুরতে ঘুরতে চলে এসেছি। এটা মূলত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ জেলায় অবস্থিত, দাউদপুর ইউনিয়নের মধ্যে। তো ঢাকা থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে, স্যাটেলাইট শহর পূর্বাচলের উত্তর পূর্ব করে এটা অবস্থিত। এই পার্কটি আপনারা নেটে সার্চ করলেই দেখতে পারবেন এর ছবি টবি। আমি পথ দিয়ে বাইক নিয়ে যেতে যেতে পার্কের বাইরের এরিয়াগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি এর ইতিহাস সম্বন্ধে বলতে চাই, অগ্রপথিক পল্লী সমিতি ১৯৮০ সালে এর যাত্রা শুরু করে। এই সংগঠনের উদ্যোগে ১৯৮১ সালে পার্কটি প্রতিষ্ঠিত হয়। পার্কটির আয়তন যেটি বললাম ১০০ বিঘা, যার মধ্যে ৬০ বিঘা জায়গা প্রদান করেন আহ তারেক হুসাইন কুসুম নামে এক ব্যক্তি। শুরুতে এর নাম ছিল শান্তি কনন, কিন্তু পরবর্তীতে নামকরণ করা হয় জিন্দা পার্ক। শুরুতে এটা কিন্তু একটা বিদ্যালয় এবং অফিস ছিল। পরবর্তীতে পরিস্থিতি এবং বিনোদনের জায়গার অভাব বিবেচনায় করে কর্তৃপক্ষরা এই জায়গাটিকে একটি পার্কে রূপান্তর করেন। ১৯৯৫ সালে রাজু তার পূর্বাচল প্রকল্পের জন্য জিন্দা পার্কের এলাকা অধিগ্রহণ করে। তারপরে বেশ কয়েকবার রাজুক এবং গ্রামবাসীদের মধ্যে দখল প্রতিদখলের বেশ এটা মজার ঘটনা ঘটে। আপনারা ওখানে গেলে এই বিষয় সম্বন্ধে জানতে পারবেন। যাক, বিষয়টি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়। আমরা এইসব জটিল বিষয় নিয়ে কথা না বলি। তবে ২০১৪ সালে ২৭শে ফেব্রুয়ারি জিন্দা পার্ক থেকে লোকজন সরানোর মাধ্যমে একটা বিক্ষোভের সৃষ্টি হয় এবং পরবর্তীতে রাজুক জিন্দা পার্ক এটা নামকরণ করে এবং এটা একটা স্থায়ীভাবে এটা পার্ক হয়ে যায়। আহ এখানে সবচেয়ে দর্শনীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে গাছপালা, প্রায় ২৫০ ধরনের বিভিন্ন প্রজাতির প্রায় ২৫,০০০ গাছ রোপণ করা আছে। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, দূর দূরান্ত থেকে লোকজন এসছে, কেউ গাড়িতে, কেউ সিএনজিতে, কেউ অটোতে, বাইকে। আমরা যেমন বাইকে এসছি, এখানে বাইক রাখার জন্য ৩০ টাকা দিতে হয় এনাদেরকে, এবং সিকিউর। এটা আসলে বাইক নিয়ে তো সব জায়গায় ঘোরা যায় না। আমরা জাস্ট বাইকটা এখানে স্ট্যান্ড করলাম এবং আমাদের সেই গন্তব্যের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, আসলে ঘুরতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার। দেখুন, আল্লাপাক আমাদেরকে, যাদেরকে সুস্থ রেখেছেন, আমরা চলতে ফিরতে পারি, এখানে ওখানে যেতে পারি। তো এটা আমাদের জন্য একটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আমার আপনার যাত্রাপথে চেয়েও অনেক সামর্থ্যবান, অনেক সুদর্শন এবং অনেক বলা যায় যে ভালো মানুষ আছেন, যারা আজকে বিভিন্নভাবে বাসায় পড়ে আছেন, হসপিটালে পড়ে আছেন, আল্লাহর সুন্দর এই নিয়ামত গুলো দেখতে পাচ্ছেন না। তো এটা আমাদের সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। দেখুন, সামনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, আ অনেকগুলো সারি বেঁধে আছে। আল্লাহ পাক এদেরও কিন্তু রিজিক নির্ধারণ করে রেখেছেন। আমরা যারা রিজিক নিয়ে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হই, আমাদের মাঝে, মাঝে এটা দেখা উচিত যে আল্লাহর সৃষ্টির অন্যান্য প্রাণীগুলো কিভাবে তাদের রিজিক সন্ধান করে। রিজিক আমার আপনার জন্য নির্ধারিত। আমি আপনি চাই বা না চাই, আমি আপনি এইটা আমাদের রিজিক, আল্লাহ নির্ধারিত সেই বিধান। আমাদের রিজিক শেষ না করে আমরা কিন্তু কখনোই যেতে পারবো না, আমরা মরবো না। তো চলুন এখন আমরা জিন্দা পার্কের ভিতরে ঢোকার চেষ্টা করছি। এখানে সারি সারি গাছ, এবং গাছগুলো বেশ সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আমি একটু আগে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এখানে আসলে কস্টিংটা কেমন। আমার কাছে একটু বেশি মনে হয়েছে। জনপ্রতি ১০০ টাকা ২০০ টাকা করে নেওয়াটা এখানকার জন্য আসলে একটু বেশি আমার মনে হয়েছে। তারপরও ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এই টাকাটা কোনো টাকাই না। এত দূর কষ্ট করে এসেও যদি এখান থেকে ফিরে যেতে হয়, এটা অনেকের কাছে কষ্টের। তো আমি ভিতরের দৃশ্যগুলো খুব একটা দেখালাম না আপনাকে। আপনারা তো যাবেনই। আমরা জিন্দা পার্ক থেকে ঘুরে এসে রাস্তায় চমক হোটেলে দাঁড়ালাম। যাওয়ার সময় এই হোটেলটি দেখে আমার খুব ভালো লেগেছে। পূর্বাচলের যে আবাসন প্রকল্পগুলো আছে, যেখানে সরকারের একটা বৃহৎ পরিকল্পনা অংশ হিসেবে যুক্ত ছিল, ওর পাশে আছে এই চমক হোটেল। এবং হোটেলটির মধ্যে বিভিন্ন ধরনের ভর্তা ভাজি দিয়ে পসরা সাজিয়ে রেখেছে। বিশ্বাস করুন, প্রতিটি খাবার ছিল প্রচন্ড ফ্রেশ। আমাকে পরবর্তীতে দোকানের মালিক পাশেই দেখিয়েছে, হোটেলের পাশেই ওনারা ক্ষেতের মধ্যে লাউ আবাদ করছে, আলু করছে, শাক করছে, মুরগি ছেড়ে দেয়া আছে, মুরগি নিজের মতো করে ঘুরছে।
তো এই যে একটা ফ্রেশনেস এর ব্যাপার, টাটকা খাবারের যে একটা স্বাদ, এটা কিন্তু আমরা ঢাকায় পাই না। তো আমি কোনোখানে ঘুরতে গেলেই আমি চেষ্টা করি একটু লোকাল হোটেলে খাওয়ার। কারণ হচ্ছে এই হোটেলগুলোর খাবারের টেস্ট অনেক ভালো থাকে। অনেকে যেটাকে বলেন ড্রাইভার হোটেল। তো আমার একটা বিশেষ দৃষ্টিভঙ্গি আছে। এটা হচ্ছে আপনারা যদি কখনো রাস্তায় খেতে যান, দেখবেন যে বাস অথবা ট্রাক ড্রাইভার বিশেষ করে যেই হোটেলগুলোতে থামে, যেই হোটেলগুলোতে তারা খায়, সেই হোটেলগুলোর খাবার টেস্ট কিন্তু অনেক বেশি। আমি চেষ্টা করছি আপনাকে এই হোটেলের রান্নাঘরটি দেখাতে, যেটা কতটা পরিচ্ছন্নভাবে রান্না করে। এখন হাঁস রান্না করছে। তো আমরা আসলে মানে খাওয়ার মতো সময় হাতে নিয়ে যাইনি। আমাদেরকে আবার ঢাকায় ফিরতে হবে। তো আমাকে উনি বললেন যে, "আপনি আরেকবার আসেন, আপনাকে আমরা হাঁস খাওয়াবো। খুবই টেস্টি।" যদিও পূর্বাঞ্চলের এদিকে অনেকেই আপনারা যান হাঁসের মাংস টেস্ট করার জন্য। আমি মনে করি যদি আপনার এই চমক হোটেলে কখনো এদিক দিয়ে যান, এই হোটেলে থেমে খেতে পারেন, ভালো লাগবে আপনার। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখলাম যে এখানে কিভাবে ওনারা রান্না করছে। এখন আমরা খেতে বসবো। আর খুব বেশি দেরি করার সুযোগ নেই। কারণ আমাদেরকে খেয়ে দেয়ে উঠে যেতে হবে। আমাদের খাওয়া শেষ এবং চমক হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। প্রচন্ড তৃপ্তি সহকারে খেয়েছি। মানে অনেকদিন পর মনে হলো, অল্পই খেয়েছি যতটুকু আমাদের প্রয়োজন। কিন্তু অনেকদিন পর আমাদের মনে হলো যে খুব ফ্রেশ কিছু খেলাম। তো আমরা আমাদের দ্বিচক্র যানকে আবারও প্রস্তুত করছি আমাদের যাত্রাপথে বেরোনোর জন্য। এবং খুবই সংক্ষিপ্ত প্রায় ৩৫-৩৭ কিলোমিটার দূরত্বে নিয়ে ঢাকায় খুবই সুন্দর বিস্তীর্ণ মসৃণ পথ বেয়ে আমরা চলে এসেছিলাম এখানে। এখন পুনরায় আমাদের গন্তব্যে চলে যাব। অনেকের কাছে এটি পৃথিবীর সবচেয়ে দূষিত শহর, অনেকের কাছে জাদুর শহর, অনেকের কাছে এটি একটি জেলখানা। আপনি যে নামেই ডাকুন না কেন, ঢাকার আসলে অনেকগুলো পরিচয় আছে, ঢাকার অনেকগুলো নাম আছে। শতাব্দী প্রাচীন, ৪০০-৫০০ বছরেরও বেশি সময় ধরে এই জায়গাটি মানুষের জন্য একটা আশ্রয়ের জায়গা হয়ে আছে, একটা ভালো লাগার জায়গা হয়ে আছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে আমার মতো, যারা একটু দম নেয়ার জন্য, নিঃশ্বাস নেয়ার জন্য এই শহর থেকে একটু দূরে যেতে চায়। পূর্বাচলের এই সুন্দর রাস্তা, যেটা অনেকটা দেখতে বিদেশিদের হাইওয়ের মতো মনে হয়, সেই রাস্তায় খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং দেখছিলাম যে কত সুন্দর একটা বলে যে সময় আমি পার করছি এখন। সবকিছুর সঙ্গেই সবসময় যেটা মনে রাখতে হয়, আমাদের সকলেরই উচিত, এই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, তাই আমরা চলতে পারছি। এই জীবনটা আসলে ক্ষণিকের। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা জানি না আল্লাহ পাক আমাদেরকে কতদিন বাঁচিয়ে রাখবে। আল্লাহ পাক সুস্থতা দেয়া পর্যন্ত আমাদের উচিত আল্লাহর দেখানো সুন্দর সুন্দর দৃশ্যাবলীগুলো দেখা, তার দেখানো পথে চলা এবং একে অন্যের জন্য দোয়া করা, পারলে সহযোগিতা করা। আজ এই পর্যন্তই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সবাইকে বিপদ আপদ মুক্ত রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।